এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসি একটা প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে এসেছি, যেটা 2024-এ পরীক্ষা হয়েছে এবং কোনো একটা শিফটে হয়েছে পরীক্ষা। তার আমরা ম্যাথগুলো আজকে সলভ করবো। যারা মনে করো এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা এই ক্লাসগুলি দেখতে পারো। আশা করি এই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল। এছাড়াও আমাদের ক্লাসের প্লেলিস্ট যে রয়েছে, ইউটিউব ক্লাস চ্যানেল রয়েছে, সেখানে প্লেলিস্টের মধ্যে বিভিন্ন ধরনের অধ্যায় ভিত্তিক ক্লাস করানো রয়েছে। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেগুলি দেখতে পারো। আশা করি আসন্ন পরীক্ষার জন্য সেগুলি তোমাদের জন্য হেল্পফুল হবে। তবে প্রথম অঙ্ক কি রয়েছে, 5 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ হলে মূলধনের 2/5, তবে বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে কোশ্চেনে বলা রয়েছে, সিম্পল ইন্টারেস্ট অঙ্ক দেওয়া রয়েছে মোদ্দা কথা। এখানে ইয়ারটা হলো 5 আর কন্ডিশনে বলা রয়েছে সরল সুদ হলো মূলধনের 2/5 অংশ। তাহলে এখান থেকে আমরা সরল সুদটা পাবো এবং মূলধনটাও পাবো। আমি প্রিন্সিপালটা ধরে নিলাম। প্রিন্সিপালটা কি ধরবো এটা ওখানে বোঝার ব্যাপার আছে। দেখো 2/5 অংশ, নিচেরটা সবসময় প্রিন্সিপাল ধরলে আমাদের সুবিধা হবে। প্রিন্সিপাল আমরা 5 ধরে নিলাম। তাহলে সুদ কত হবে, কন্ডিশনেই বলা রয়েছে প্রিন্সিপালের 2/5 অংশ, তাহলে গুণ করে দাও। তাহলে আমাদের সুদ কত, 2 টাকা। ক্লিয়ার? এখান থেকে আমাদের কি বের করতে হবে, সুদের হার মানে আর এর মান বের করতে হবে। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি, সেটা হলো I = P/T/R/100। তাহলে I স্থলে মানে সিম্পল ইন্টারেস্ট, এখানে বসবে 2, P আমাদের 5, T ও আমাদের 5, আর এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে। আরটা থাকবে এখানে 100। 5 × 5 = 25, 4 × 25 = 100, কোনাকুনি গুণ, 4 × 2 = 8। তাহলে আর এর মান হলো 8%। অপশন সি। 3টি নোটবুক এবং 6টি কলমের মূল্য 3000 টাকা। একই টাকা দিয়ে কেউ একটি নোটবুক এবং 12টি কলম কিনতে পারে। রাজু 15টি কলম কিনতে চায়, তাকে কত টাকা দিতে হবে? 3টি নোটবুক এবং 6টি পেনের টোটাল প্রাইস দেওয়া রয়েছে 3000 টাকা। একই টাকা দিয়ে কেউ একটি নোটবুক কিনবে। কোন একজন ব্যক্তি, সে বলছে একটা নোটবুক কিনবে এবং 12টি কলম কিনবে মানে পেন। সেই একই টাকা নিবে মানে 3000 টাকাতেই সে কিনতে পারবে। এখান থেকে আমাকে ফাইন্ড আউট বলছে যে 15টি পেন কিনতে চায়, তবে তাকে কত টাকা দিতে হবে, মানে 15টি পেনের আমাকে কয় মূল্য বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে দেখো এই টাইপের অঙ্ক সমাধান আকারে এসে গেল। তার মানে সমাধান করতে হবে, আমাকে কি বের করতে হবে, পেন। মানে এখান থেকে সমাধান করে পি এর মান আমরা বের করব। তাহলে এনটাকে আমরা আউট করে দিই। তাহলে এনটাকে যদি আউট করি, তাহলে যে 2 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে, এখানে এন এন সমান করব। তাহলে এখানে প্রথম ইকুয়েশনে এন এর মান এন এর সঙ্গে 3 গুণ রয়েছে, তাহলে নেক্সট ইকুয়েশনে আমি কি করব, 3 দিয়ে গুণ করে দেব। এটা 1 নম্বর। তাহলে যদি 2 নম্বর ইকুয়েশনে আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াবে, সেটা 3n 3 × 36p 3 × 9 9000। ক্লিয়ার? এখন এটা আমাদের নতুন ইকুয়েশন হয়ে গেল। এখন আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি, তাহলে কি হবে, এই যে 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের এন এন কাটাকাটি যাবে, যেহেতু আমাদের পেনের মান বের করতে হবে। তাহলে বিয়োগ করে দাও। তাহলে এন এন আউট হয়ে গেল। 36 থেকে 6 বিয়োগ হবে, তাহলে 30p। আর এখানে 9000 থেকে 3000 বিয়োগ হবে, তাহলে হবে 6000। তাহলে এই 0 কাটা দাও। তাহলে এই 3 দিয়ে আমরা কাটাকাটি করি, 200। তাহলে 1p = 200। তার মানে একটা পেনের দাম 200। আমাকে কতগুলি পেন আনতে হবে, 15টি। তাহলে 15 এখানে বসিয়ে দাও। 15টি পেন কত হবে, 15 দোকানে 30, পাশে 2 শূন্য। তাহলে 3000 হবে আমাদের সঠিক উত্তর। অপশন। 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধতে পারে, তবে 12 দিনে 660টি বই বাঁধতে কতগুলি বাইন্ডার লাগবে? এটা হলো টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অঙ্ক। আমরা এই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করব। m1 d1 t1 w2 = m2 d2 t2 w1। এখন m1 মানে বাইন্ডার, মানে এটা m1 লোক সংখ্যা বোঝালো। তাহলে 72। d1 আমাদের কত, 22 ইনটু w2 আমাদের কত, এটা হলো 660। আর এখানে আমাদের বের করতে হবে m2 এর মান। আর এই পাশে কি বসাতে হবে, d2 t2। তাহলে m2, এখানে আমাদের d2 রয়েছে, d2 এর মান কত, 12 দিন। তাহলে d2 এর জায়গায় বসবে আমাদের 12। ক্লিয়ার? আর এখানে w1 এর মান বসাতে হবে, সেটা কত, 720। এখন এটাকে সলভ করে আমরা এখান থেকে m2 এর মান বের করব। তাহলে এই 0 আমরা কেটে দিলাম। 12 দিয়ে দেখো কাটাকাটি যাচ্ছে, 6 × 12 = 72। ক্লিয়ার?
গেল। আবার দেখো কাটাকাটি যায়, 6×12 = 72। ক্লিয়ার? 2 দিয়ে কাটাও, 6 দোকানে, সরি 2 দিয়ে কাটলে 11 22 হলে 11 হবে, 11 আর এটা 6, 6×11 = 66। তাহলে 11 গুণ করলে 121। তাহলে M2 এর মান আমাদের কত বেরোলো? 121, অপশন এ। 8400 টাকা যথাক্রমে এত অনুপাতে পি কিউ আর এর মধ্যে ভাগ করলে আর এর মান কত হবে? তার মানে পি কিউ কত অনুপাতে ভাগ হয়েছে সেটা আমাদের দেওয়া। এটা হলো 2/3, 3 আর 1/3। যখন এরকম ফ্র্যাকশন আকারে থাকবে আমরা কি করবো? সিম্পল ফর্মে আনবো। কিভাবে আনবো? নিচের গুলো কি রয়েছে, হরের মধ্যে দেখো 3 1 3, এদের এলসিএম করবে। এলসিএম করলে 3 হবে, 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। 2/3 কে যদি 3 দিয়ে গুণ করে 3 কাটাকাটি যাবে, আলটিমেটলি হবে 2। পরেরটাকে 3 দিয়ে গুণ করে 3 3 9, পরেরটাকে 3 দিয়ে গুণ করে 3 3 কাটাকাটি যায় 1। এটা হলো আমাদের অনুপাত। কারণ কি ফ্র্যাকশন থাকলে তো আমরা অঙ্ক করতে পারবো না, এই জন্য আপনি ফ্র্যাকশনটাকে আমরা সাধারণ একটা সিম্পল যে ফর্ম রয়েছে সেই অনুপাতে নিয়ে আসবো। আর টোটাল টাকা আমাদের কত? সেটা হলো 8400। টোটাল টাকা মানে এই অনুপাতগুলোর যোগ। তাই 9 2 11 আর একে 12। তাহলে এই যে 12 ভ্যালু এটাই হলো 8400। তাহলে একের ভ্যালু তাহলে কত হবে? 7×12 = 700। কার মান বের করতে বলছে? আর এর মান কত? তাহলে আর এর ভ্যালু আমাদের কত? 1। তাহলে 1 এর ভ্যালু বের করতে বলছে, তাহলে 1 এর ভ্যালু 700, অপশন এ। একটি সংখ্যার 20% এর 25% 250 এর সমান, তবে সেই সংখ্যাটির 35% কত? তাহলে একটি সংখ্যা আমরা জানি না, তার 20% বলেছে, তার মানে 20/100। তার আবার 25% বলেছে, 250, 25%, 25/100 = 250। এখান থেকে আমি কি করব? প্রথমে x এর মান বের করব, তার আবার 35% বের করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে এখানে যদি কাটাকাটি করে নেই, অনেকটা ছোট হয়ে যাবে। এই যে 10 হয়ে গেল, 25 দিয়ে কাটাকাটি করে দিলাম। তাহলে এই শূন্য কাটাকাটি গেল, 2 দিয়ে একে কাটে দাও, 5 দোকানে 10। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কত হবে? 5 × 5 আর একটা 1 1 2 3, 3টা শূন্য। এটা তো আমরা মেইন সংখ্যাটা বেরোলো, কিন্তু সেই সংখ্যার আবার 35% বের করতে বলেছে। তাহলে 35/100। এই শূন্য কাটো। তাহলে 5 দিয়ে 35 কে গুণ করব, 5 5 25 এর 5, 3 5 15 2 17, পাশে একটা শূন্য, তাহলে 1750, অপশন এ। 1003টি চকলেট এবং 2703টি ক্যান্ডি এমন ভাবে বিতরণ করা হলো যেতে পারে যাতে এমন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নির্ণয় করুন যাতে করে প্রতিটি শিক্ষার্থী সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি পায়। তাহলে দেখো কতগুলি চকলেট রয়েছে? 1003টি চকলেট, এবং ক্যান্ডি কতগুলি রয়েছে? 2703টি। কিভাবে ভাগ করা? সর্বোচ্চ যখন বলবে, সবচেয়ে বেশি বলবে, তখন তোমাকেই বুঝতে হবে সেই ক্ষেত্রে আমাদের গসাগু করতে হবে। তার মানে 1003 এবং 2703 এর গসাগু করলে যেটা অ্যান্সার বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। মধ্য কথা গসাগু করতে হবে। তাহলে একটু যদি আমরা লক্ষ্য করি, 1003 কে 17 দিয়ে দেখো ভাগ যাচ্ছে, 585। আচ্ছা 1003, তাহলে 585, 6 102, 585, 15 153, 9 153। তার মানে আমি 1003 কে লিখতে পারি 17 × 59। ক্লিয়ার? আবার দেখো এবার 2703, এটাকেও 17 দিয়ে ভাগ যাবে। 17 কে 17, তাহলে 10 100, তাহলে 5 17 85, 15, তাহলে এই হবে 9 17 153, তাহলে 159। ক্লিয়ার? তাহলে গসাগু মানে কি? আমাকে এটা মিলাতে হবে। তাহলে মিলল কোনটা? 17 হবে আমাদের অ্যান্সার, অপশন এ। একটি টেবিলের বিক্রয় মূল্য 6875 টাকা, যদি লাভের শতাংশ 25% হয় তবে টেবিলের ক্রয় মূল্য কত? তাহলে লাভের শতাংশ কত? 25%। 25% মানে আমরা জানি 4 25 100, 1/4। তার মানে আমাদের কস্ট প্রাইস হলো নিচেরটা 4, আর উপরে যেহেতু প্রফিট হয়েছে তাহলে সেলিং প্রাইস কত হবে? 4 + 1, উপরেরটা যোগ করতে হয়। এই হলো সেলিং প্রাইস। আমাদের প্রোভাইডেড হলো বিক্রয় মূল্য, মানে 5 এর ভ্যালু দেওয়া রয়েছে, সেটা হলো 6875। আমাকে বের করতে হবে ক্রয় মূল্য কত, মানে 4 এর ভ্যালু কত। তাহলে 5 এর ভ্যালু যদি 6875 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? তাহলে ভাগ করতে হবে নিশ্চয়ই। 5 17, 5 × 5, 6 থেকে 5 গেলে হয় 1 18, 3 5 15, 3 37, 5 7 35, 2 5 5 25। 1 এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাকে বের করতে হবে কি? ক্রয় মূল্য। ক্রয় মূল্যের ভ্যালু কত? 4। 4 এর ভ্যালু বের করলেই হবে। 4 5 20, 0, 4 7 28 আর 2
30, 4 রং 52 আর 3 50, তাহলে 5500 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি পণ্যের ধার্য মূল্য তার বিক্রয় মূল্যের চেয়ে 60% বেশি, যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে লাভের হার কত হবে তা বের করতে বলেছে। ধার্য মূল্য তার বিক্রয় মূল্যের চেয়ে 60% বেশি, আমি ক্রয় মূল্য ধরে নিলাম 100, তাহলে মার্ক প্রাইস কত হবে? মার্ক প্রাইস মানে ধার্য মূল্য, 60% বেশি ক্রয় মূল্যের চেয়ে, তাহলে 100 এর সঙ্গে 60 যোগ 160 হলো আমাদের মার্ক প্রাইস। যদি 20% ছাড় দেওয়া হয়, ছাড় কার উপরে হয়? মার্ক প্রাইসের উপরে, তাহলে সেখান থেকে আমরা তাহলে কি পাবো? সেলিং প্রাইস বের করতে পারবো। সেলিং প্রাইস কত হবে? 160, 20% ছাড় তার মানে 80/100। এটা কাটাকাটি করে দাও, 6 8 48 এর 8, 6 8 48 এর 8 আসলে 4, 8 8 আর 4 12, 128, 6 8 48 এর 8 আর 4 128, ক্লিয়ার। এখন আমরা কি বের করতে হবে? লাভের হার কত। লাভের হার বের করতে কি কি লাগবে? আমাদের কস্ট প্রাইস লাগবে আর সেলিং প্রাইস লাগবে। আমাদের কস্ট প্রাইস হলো 100 এবং সেলিং প্রাইস কত বের করলাম? 128, তাহলে লাভ কত? তাহলে এসপি থেকে সিপি বিয়োগ, তার মানে লাভ হবে আমাদের 28 টাকা, মানে 128 থেকে 100 বিয়োগ, লাভ হলো 28। তাহলে লাভের হার আমাকে বের করতে হবে। লাভের হার কার উপরে বের করি? কস্ট প্রাইস এর। কস্ট প্রাইস কত? 100, যখন 100 এর উপর বের করব সেটাই হবে আমাদের পার্সেন্টেজ, তাহলে 28%। ভূমির ব্যাসার্ধ 70 সেমি এবং উচ্চতা 14 সেমি বিশিষ্ট একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? সিলিন্ডার মানে চোঙাকৃতি ফিগারের কথা বলা হয়েছে, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করার নিশ্চয়ই ফর্মুলা রয়েছে, সেটা কি? সেটা হলো 2πr/h। এটা হলো চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করার ফর্মুলা, চোঙের ক্ষেত্রে কিন্তু একমাত্র গেল। এখন দেখো আমাদের ব্যাসার্ধ তো আমরা জানি, উচ্চতাও জানি, তাহলে এখানে মান বসিয়ে দিই আমাদের অঙ্ক। 2 পাই এর মান 22/7 আর আর এর মান কত? সেটা হলো 70 ইন্টু এইচ হলো 14। এবার কাটাকাটি করে দাও, এবার তোমাকে গুণ করতে হবে। তাহলে 22 দোকানে 44 ইন্টু 14 ইন্টু 10, 44 কে 14 দিয়ে গুণ করো, 4 14 56, 56 6 হাতে হলো 5, 4 14 56 5 61, 6160, অপশন ডি। 9000 টাকা চক্রবৃদ্ধি সুদের উপর 80% হারে ধার দেওয়া হয়, তবে অর্ধবার্ষিক কিন্তু বলেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 12 মাসের চক্রবৃদ্ধি সুদ কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল আমাদের দেওয়া রয়েছে, সেটা হলো 9000, ক্লিয়ার। যখন এরকম চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেবে এবং সেখানে অর্ধবার্ষিক বলা থাকতে পারে বা ত্রৈমাসিক হারে বলা থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে দুটো জিনিসকে অ্যাডজাস্ট করতে হবে, সেটা হলো সুদের হার আর টাইমটাকে, ক্লিয়ার। তাহলে দেখো সুদের হার কত? এটা হলো 80%, সেটা কত মাসের জন্য? 1 বছরের জন্য। এই যে দেওয়া আছে 12 মাস, 12 মাসের ক্ষেত্রে সুদের হার 80%, কিন্তু আমাদের অর্ধবার্ষিক হচ্ছে 6 মাসের দরকার, তাহলে 6 মাসের ক্ষেত্রে কত হবে? তার অর্ধেক হবে, তার মানে 6 মান্থের ক্ষেত্রে, তাহলে 40% হবে আমাদের রেট অফ ইন্টারেস্ট। এটা নিয়েই আমরা কাজ করব। তাহলে আর এর মান হলো 40%। আর সেটিং হয়ে গেল। এখন আমাকে কি সেটিং করতে হবে? টাইমকে। কত মাস বলেছে? 12 মাস। এই যে 12 মাস মনে করো গোটাটা, 6 মাস অন্তর দাও, তাহলে 6 মাসের জন্য আমরা নেব 1 ইয়ার আর বাকি 6 মাসের জন্য নেব 1 ইয়ার, তাহলে কত হবে? টি। এটা মুখোমুখি করতে পারবে, বুঝিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে এখন চক্রবৃদ্ধি সুদ কত, কম্পাউন্ড ইন্টারেস্ট। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে 1 2 2, তাহলে প্রথম বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে? 9000 এর উপর 40%, তাহলে কত হয়? 4 নং 3600। আর সেকেন্ড বছরের ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি জানি? ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, তার মানে 9000 এর উপরে তো 40% হবেই, যার মান বের করলাম 3600, আবার 36 এর উপর 40%, তাহলে কত হয়? দুটো শূন্য কেটে দাও, তাহলে হবে 4 6 24, 3 4 12 আর 2 14। এই তিনটা টার্ম যোগ করলেই আমাদের কি বেরোবে? 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাই আমাকে বের করতে বলেছে। 3600 3600 যোগ করলে 7200, তাহলে 72 এর সঙ্গে এটা যোগ 0 4 4 2 6 7 থেকে 8, এটাই হলো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, 8640, 8640, অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক বলছে কত অ্যান্সার হবে? 0.1 এর স্কয়ার, তাহলে কি হতে হবে? সেটা 0.01, 2 ঘর সরে যাবে। আর 0.01 এর স্কয়ার, তাহলে এটা করলে কত হবে? 0.001, যোগ করে দাও 1 0 1 0 0, তাহলে
অপশন এ। 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্যের সমান, তবে লাভ বা ক্ষতির হার আমাকে নির্ণয় করতে বলেছে। 6টার সিপি ইকুয়াল টু 5টার এসপি, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, একটার সিপি বাই একটার এসপি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 5 এই পাশে যাবে, যে 5 এসপি যে মিলাতে হবে মধ্যে কথা, আবার 6 সিপি, তাহলে এখানে 6 দিতে হবে, কোনাকুনি মিলে গেল, তাহলে বোঝা গেল ক্রয় মূল্য আমাদের 5 আর বিক্রয় মূল্য হলো 6, মানে একটার সিপি আমরা বের করলাম 5 এবং একটার এসপি হলো 6। তাহলে দেখো বোঝা যাচ্ছে যে কস্ট প্রাইসের মান হলো 5 আর বিক্রয় মূল্যের মান হলো 6, বিক্রয় মূল্যটা বেশি, তার জন্য আমাদের লাভ হবে। এখন লাভটা কত পার্সেন্ট হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে লাভ কত, 6 থেকে 5 বিয়োগ করে দাও 1, এটা হলো লাভ, আর লাভের হার কস্ট প্রাইসের উপর বের করি। 20%। অপশন বি। একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের 50% বেশি ধার্য করে এবং 20% ছাড় দেয়। ছাড় প্রদান করার পর ব্যবসায়ী কত শতকরা লাভ করেন? তাহলে ক্রয় মূল্যের 50% বেশি ধার্য করেন, তার মানে ধার্য মূল্য দেওয়া নেই, ধার্য মূল্যটা 100 ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্যের 50% বেশি ধার্য করে, আচ্ছা আচ্ছা, ক্রয় মূল্য ধরে যাই সুবিধা হবে। ক্রয় মূল্য 100, তাহলে মার্ক প্রাইস হবে কত, ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি, তাহলে 150 মার্ক প্রাইস। তারপরে 20% ছাড় দিয়েছে, তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস বের করতে পারি, যেহেতু মার্ক প্রাইস সঙ্গে ডিসকাউন্টের রিলেশন। 150 80/100, এটা কাটাকাটি করো, 8 15 120, তাহলে আমাদের সেলিং প্রাইস বের হলো 120 এবং কস্ট প্রাইস হলো 100। এখন শতকরা কত লাভ হচ্ছে, লাভ হলো কত টাকা, তাহলে সেলিং প্রাইসের সঙ্গে কস্ট প্রাইস, মানে 20 টাকা লাভ। আর কতর উপরে, কস্ট প্রাইস তো 100 ধরেছিলাম, আর ক্যালকুলেশন করা দরকার আছে, দরকার নেই, 100 উপরে 20%। অপশন সি। দুটি সংখ্যার গুণফল 720 এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 4 এবং সংখ্যাগুলির লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? মধ্যে কত দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, সেটা হলো 720, এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তার মানে গসাগু দেওয়া রয়েছে, সেটা হলো 4, এবং তাদের লসাগু কত তা আমাকে বের করতে বলেছে। আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। এই কনসেপ্ট দিয়েই আমরা অঙ্ক করব। তাহলে কার মান দরকার আমাদের, লঘিষ্ঠ সাধারণ গুণিতকের মান দরকার, মানে লসাগুর মান দরকার। তাহলে লসাগু ইকুয়াল টু কি দাঁড়াবে, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সংখ্যা দুটির গুণফল কত আমাদের দেওয়া রয়েছে 720, তাহলে a ইন্টু বির জায়গায় আমরা বসাবো 720, এবং গসাগুর মান দেওয়া রয়েছে 4, তাহলে গসাগুর জায়গায় বসবে 4। এবার কাটাকাটি করে দাও, তাহলে 180 হবে আমাদের লসাগু। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করে তার আয়তন শতকরা কত বৃদ্ধি হয়? তাহলে 50% মানে কত, হাফ। আয়তন বৃদ্ধি পাবে, তাহলে আয়তন যদি ইনিশিয়ালি মনে করো কোন একটা বাহু 2 থাকে, সেটা উপরেরটা মানে কি বৃদ্ধি, তাহলে সেটা কত হবে 3। আর আয়তন কত ডাইমেনশন ফিগার, 3 ডাইমেনশন ফিগার। আর ক্ষেত্রফল 2 ডাইমেনশন ফিগার। যখন আমাদের বাহুর মান দেওয়া থাকবে বা ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে আর বাহুর মানও দেওয়া থাকতে পারে, ঠিক একই কনসেপ্টে অঙ্ক হয়। রেডিয়াসের মান হলো, যদি অনুপাত হিসাবে ধরি 2:3, মানে প্রথমে ছিল 2, পরে ব্যাসার্ধ হলো 3, কেন, যেহেতু বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার। এখন বলছে এতে তার আয়তনটা কত বৃদ্ধি হবে তা আমাকে বের করতে বলছে। আয়তন আমরা কত কি জানি, 3 ডাইমেনশন ফিগার। তার মানে যখন আয়তন বের করবো তখন 2 এর কিউব করতে হবে। 2 এর কিউব হলো 8 আর 3 এর কিউব 27। আর যদি এটা ক্ষেত্রফল বলতো তখন 2 এর স্কয়ার করতাম 4 এবং 3 এর স্কয়ার 9। এখান থেকে এখন দেখতে হবে আয়তনটা কত বৃদ্ধি পেল, উপরেরটার আমার কাজ নেই। তাহলে আয়তন বাড়লোটা কত, 8 এর থেকে 27 হলো, তার মানে 19 বেড়েছে। তাহলে ইনিশিয়ালটা কত ছিল 8, তাহলে 8 এর থেকে বাড়লো হলো 19, কারণ পার্সেন্টেজ আকারে বের করব, তাহলে 100 দিয়ে গুণ। এই হলো অঙ্ক। এবার কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করলে 4 25 100, 4 দিয়ে না করে 2 দিয়ে আগে করি, 2 দিয়ে 4, এটা দিয়ে 50। তাহলে 5 দিয়ে একে গুণ করে দাও, 5 19 95, 950, আর নিচে থাকবে 4। এবার ভাগ করে দাও দেখি, 4 দোকানে 8, 1 15, 15 হলে চলে যাবে, তবে 4 দোকান 3 4 12, 12 3 30, 4 7 28, তাহলে 237 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। 237 পয়েন্ট সামথিং কত রকমের রয়েছে, অপশন বি এটাই হবে কারেক্ট অ্যান্সার।
x এর 45% y এর 15% সমান, তবে x is to y এর মান কত? x এর 45% ইকুয়াল টু y এর 15% এর সমান। তাহলে বলছে x is to y কত, তার মানে কি এটা কাটাকাটি করে দাও, উঠে গেল। তাহলে x বাই y ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের 15, আর নিচে আসবে 45, কোনাকুনি গুণ করে দেখো মিলতে হবে। এটা কত 15y, এটা কত 45x, 15 কে 15, 3 15 45, তাহলে x is to y আমাদের কত দাঁড়ালো 1:3, হবে সঠিক উত্তর অপশন ডি। x এর 45% y এর 15% সমান। তারপরে আমরা কি করব, x বাই y টা নিচে নিয়ে আসলাম, তারপরে কোনাকুনি গুণ করে অ্যাডজাস্ট করে দেবো, 15y যে মিলে গেল, আর 45x, তারপরে অনুপাত 15 কে 15, 3 15। 32 এর পূর্বের সকল মৌলিক সংখ্যার গড় কত, মানে কি তাহলে 1 থেকে 32 পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো নিতে হবে। মৌলিক সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে বলে মৌলিক সংখ্যা। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা 2 থেকেই ধরি, 2 হলো জোড় মৌলিক সংখ্যা, 1 কে নেওয়া হয় না মৌলিক যুগ্মের মধ্যে। 2 3 7 সরি 5 হবে। 7 11 13 14 15 16 17 18 19 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24 25 26 27 28 29 আর হলো 31। এটাই তো কতগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 খানা, টোটাল সংখ্যা কত 11টা। গড় বের করতে বলছে, তার মানে টোটাল সামের আমার দরকার। টোটাল সাম তাহলে কত হবে, 9 কে 10 3 13, 9 22 7 29 আর 32 33 আর 7 40 45 3 48 2 50 5, তাহলে হবে 5 3 8 2 10 2 12 4 15 16 160। আচ্ছা একটু চেক করে নিচ্ছি, 9 কে 10 3 13, 9 22 7 29 32 33 আর 40 40 আর 5 35 38 2 50, হাতে হলো 5, তাহলে 5 3 8 8 2 10 2 12 4 16 160। তাহলে 160 কে আমাকে কি করতে হবে, এখন টোটাল সংখ্যা আমাদের 11টা, তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে, এটাই হবে আমাদের এভারেজ। 11 কে 11, তাহলে 16 থেকে 11 করলে 5 50, 4 11 44, 14 পয়েন্ট সামথিং হবে আমাদের অ্যান্সার, 14 পয়েন্ট সামথিং অপশন এ। স্বপ্নিল 16 দিনে একটি সোফা তৈরি করে, রেবাতির সাথে একসাথে কাজ করে সে এতদিনের মধ্যে কাজটি শেষ করতে হবে। রেবাতি একা কাজ করে সম্পূর্ণ করতে কত সময় নেবে তা আমাকে বের করতে বলেছে। তাহলে স্বপ্নিল কত দিনে করে একটি সোফা তৈরি করে, 16 দিনে। রেবাতির সাথে একসাথে মানে দুজন করবে, স্বপ্নিল প্লাস রেবাতি, তারা কত সময় নেয়, 128/17 দিন সময় নেয়। তবে বলছে রেবাতি একা কাজ করলে কতদিন সময় লাগবে, তবে দুজনেরটা আমরা জানি টাইম, আর একজনেরটা জানি, তাহলে কারটা বের করতে হবে, রেবাতিরটা, তার মানে নিশ্চয়ই বিয়োগ করতে হবে, এই হলো অঙ্ক। তাই বিয়োগ করার জন্য আমাদের যে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, লসাগু করে নিতে হবে। 16 আর 128 লসাগু 128, 6 48 8 আর 4 12, তার মানে ভাগ করতে হবে। টোটাল ইউনিট কাজ আমাদের দরকার কি, এফিসিয়েন্সি, এটা হলো আমাদের টাইম। টোটাল ইউনিট কাজ জানি আমরা, আর টাইম জানি, এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে। তাই এফিসিয়েন্সি বের করতে কি করতে হবে, টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ, তার মানে কি 128 ভাগ 16, মানে 8 দিয়ে যায় কাটাকাটি, 6 48 8 4 12 8, তো 128 টা 17। ক্লিয়ার, আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আমাদের দরকার কি, টোটাল কত দিনে কাজটি শেষ হবে, টাইম দরকার। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি, টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি, এটা হলো টাইমের ফর্মুলা। টোটাল ইউনিট কাজ কত আমাদের 128, কিন্তু কার মান আমরা বের করব, রেবাতির মান, মানে আর এর মান বের করে নিশ্চয়ই বিয়োগ করতে হবে, জানি 17 থেকে 8 বিয়োগ, এটাই হলো আমাদের এফিসিয়েন্সি 9, তাহলে 128/9 এত দিন সময় লাগবে রেবাতির কাজটা করতে, অপশন এ। 384 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে এবং একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন 12 সেকেন্ডে বিপরীত দিকে যাত্রা করে, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত। তাহলে প্রথম ট্রেনটার কি দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, তার মানে প্রথম কন্ডিশন যেহেতু খুঁটিকে অতিক্রম করে, তাহলে প্রথম কন্ডিশন থেকে আমরা ট্রেনের গতিবেগটা বের করে নিতে পারবো, প্রথম ট্রেনের গতিবেগটা।
সেটা হলো টোটাল লেন্থ কত 384, আর কত সেকেন্ডে অতিক্রম করে 12 সেকেন্ডে। মানে ডিস্টেন্স কে টাইম দিয়ে ভাগ করলাম, তাহলে গতিবেগ বেরোবে। গতিবেগ কত 3 × 36, 2 12 দোকানে 24, তাহলে 32 মিটার পার সেকেন্ড হলো প্রথম ট্রেনের গতিবেগ। ক্লিয়ার। আবার কি বলছে, একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন, মানে আরেকটা যে ট্রেন রয়েছে তার লেন্থটাও 384, মানে সেকেন্ড ট্রেনের লেন্থটাও হলো 384। ক্লিয়ার। 12 সেকেন্ডে বিপরীত দিকে যাত্রা করে, তার মানে এখান থেকে আমরা বলবো রিলেটিভ ভেলোসিটি। তখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তখন আমাকে কি করতে হয়, দুটো ট্রেনের লেন্থ নিয়ে যোগ করে তারপরে অঙ্ক করতে হবে। যেহেতু ট্রেন আবার ব্রিজকে অতিক্রম করলো ঠিক একই কনসেপ্ট, তার মানে টোটাল লেন্থ এখন কত হবে 384, যেহেতু কি একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করেছে, তার মানে তাকে আবার 2 দিয়ে গুণ করবেন, কি হয়ে গেল, এটা টোটাল লেন্থ। এখন আমাদের দরকার কি রিলেটিভ ভেলোসিটি বের করা। কত সময় অতিক্রম করে একটা ট্রেন আরেকটা ট্রেনকে 12 সেকেন্ড, তাই তো বলেছে 12 সেকেন্ড, অপর ট্রেনকে 12 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করে নিই। 2 দিয়ে এটা কত 6, কাটাকাটি করে দাও, 6 6 36, 2 24, 4 6 24, সেটা কত হলো 64 মিটার পার সেকেন্ড। এখন আরেকটা জিনিস লক্ষ্য করা দরকার, ট্রেনটি কোন দিকে যাচ্ছে, বিপরীত দিকে, তার মানে রিলেটিভ ভেলোসিটির কেস, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। রিলেটিভ ভেলোসিটি কি হবে, একই দিকে গেলে বিয়োগ এবং বিপরীত দিকে গেলে যোগ। তার মানে রিলেটিভ ভেলোসিটি প্রথম ট্রেনের গতিবেগ প্লাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ। রিলেটিভ ভেলোসিটির মান আমাদের 64, আর একটা ট্রেনের গতিবেগ আমরা 32 জানি, তাহলে অপর ট্রেনের গতিবেগ কত, তাহলে বিয়োগ করে দিলেই হবে। 64 - 32 করলে 32 হবে আমাদের সঠিক অপশন ডি। 5টি সংখ্যার গড় 32, যদি একটি সংখ্যা অপসারণ করা হয় তাহলে তাদের গড় 28 হবে, তাহলে অপসারিত সংখ্যাটির মান কত। তাহলে 5টি সংখ্যার গড় 32, টোটাল কত 5 × 32, 5 দোকানে 10, 3 × 15 = 16, তাহলে একটি সংখ্যা অপসারণ করা হয়েছে, তার মানে 4টা সংখ্যা এবং তাদের গড় হলো 28, তাহলে টোটাল কত 4টা 32 এর 2, 4 দোকানে 8, 8 3 11। এখন বলছে কি, তাহলে অপসারিত সংখ্যাটা কত, এই 5 বিয়োগ করে দিলেই হয়ে যাবে অপসারিত সংখ্যা। 10 থেকে 2 বিয়োগ করলে 8, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4, 48 হবে আমাদের অপসারিত সংখ্যা, অপশন। এই 20খানাই অঙ্ক এসে থাকে এসএসসি-তে, 20খানা অঙ্ক একটা সেটে এসেছিল, কোন একটা মনে করছেন শিফটে, আমরা তা সলভ করে দিলাম। যদি কোনো অঙ্কের মধ্যে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করো, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরদিন এগুলোতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।